বাংলাদেশের বোলাররা প্রাণপণে টেনে দলটাকে উপরে ওঠানোর চেষ্টা করেন, আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তার চেয়েও প্রবল চেষ্টায় দলটাকে নিচে নামানোর চেষ্টা করেন। বোলাররা যত ভাসান, ব্যাটসম্যানরা তত ডোবান। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন সেটা খুব প্রবলভাবেই কি বোঝা গেল না? যেই টেস্টটা একেবারে ইভেন অবস্থায় থাকতে পারতো যদি আমাদের ব্যাটসম্যানরা রেসপন্সিবিলিটি নিতে পারতেন, সেই টেস্টে এখন বাংলাদেশের সামনে বিশাল পরাজয়ের চোখ রাঙানি। এইখান থেকে আমাদের কি আর কামব্যাকের কোনো রকম কোনো সুযোগ রয়েছে? দেখুন, ক্রিকেট খেলাটাই এরকম, টেস্ট ক্রিকেটে স্পেশালি আরও অনেক বেশি এরকম, যেইখানটাতে সেশনে ম্যাচের অবস্থাটা পরিবর্তিত হতে পারে। ফলে ভারতের প্রথম ইনিংসে যদি প্রথম দিনের হিসাব আপনি করেন যে আমরা ওদেরকে না হয় শুরুতেই 34 রানে 3 উইকেট তুলে ফেলেছি, 144 রানে 6 উইকেট তুলে নিয়েছি, তারপরে ভারতের একটা হিউজ পার্টনারশিপ হয়েছে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের অবিচ্ছিন্ন 195 রানের। কিন্তু ওই প্রথম দিন শেষে আমি ভিডিও করেছিলাম, বলেছিলাম যে না, বাংলাদেশের কামব্যাক করার সুযোগ তো আছে রে ভাই। বাংলাদেশের বোলাররা এই সেকেন্ডেতে আবার নতুন বল পাবে, সো নতুন বলে আবারও সেইভাবে হচ্ছে কি স্ট্রাগলের মধ্য দিয়ে ভারতের ব্যাটসম্যানদের পড়তে হতে পারে। বাংলাদেশের বোলাররা ওই অ্যাবকটা ক্রিয়েট করতে পারেন এবং এক্স্যাক্টলি সেটাই কিন্তু হয়েছে। যেটা হয়েছে, প্রথম দিন সকালে ছিলেন হাসান মাহমুদ, দ্বিতীয় দিন সকালে সেই ভূমিকাটা নিলেন তাসকিন আহমেদ, যিনি প্রথম দিন একটু এলোমেলো বোলিং করেছেন, কিন্তু এই দিন তাসকিন ছিলেন আসলে দুর্দান্ত সকালটাতে। তিনি হচ্ছে কি এই পার্টনারশিপটা ব্রেক করলেন যখন রবীন্দ্র জাদেজাকে তিনি আউট করে দিলেন 86 রানে আগের দিনের স্কোরে। জাদেজার আর পঞ্চম টেস্ট সেঞ্চুরিটা পাওয়া হলো না। আকাশদীপের উইকেটটাও যেতে পারতো, কিন্তু ওইখানটাতে সাকিব আল হাসান ক্যাচটা ছেড়েছেন। তবে সেইটার মূল্য আবার বাংলাদেশকে খুব বেশি দিতে হয়নি। তাসকিন এরপরে হচ্ছে গিয়ে শান্তর ক্যাচে পরিণত করেছেন, আকাশদীপ আউট হয়ে গেছেন এবং অশ্বিন সেঞ্চুরি করা অশ্বিনকেও আউট করেছেন আসলে তাসকিন, ওই শান্তই ক্যাচ ধরেছেন। আর যখন হচ্ছে গিয়ে লাস্ট উইকেটটা তুলে নিলেন হাসান মাহমুদ, ইনিংসে তার 5 উইকেট হয়ে গেল। ভারত এই জায়গাটাতে তারা অল আউট হয়ে গেল 376 রানে। হাসানের এই লাস্ট উইকেটটা গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট অনেকগুলো জায়গা থেকে। ইনিংসে তার 5 উইকেট হয়ে গেল, টানা দ্বিতীয় টেস্টে তিনি হচ্ছে গিয়ে ইনিংসে 5 উইকেট পেলেন। বাংলাদেশের পেস বোলার হিসেবে দেশের বাইরে দুটো 5 উইকেট এর আগে হচ্ছে গিয়ে ওই রবিউল শিপলু ছিল হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে, তারপরেই কিন্তু হাসান মাহমুদ পেলেন। সো তার টেস্ট ক্যারিয়ারের শুরুটা আসলে দুর্দান্ত হয়েছে এবং তিনি তার রিওয়ার্ডটা পেয়েছেন। যেইভাবে বোলিং করেছেন 5টা উইকেট তিনি আসলে ডিজার্ভ করেন। এখন খেয়াল করে দেখুন যে ভারত যে এই দিনটা শুরু করেছিল, তারা 6 উইকেটে 339 রানে, তাদের অবিচ্ছিন্ন পার্টনারশিপ প্রায় 200 রানের ছিল, মানে 195 রানের। সো ভারতের প্রথম ইনিংসের স্কোরটা 500 হয়ে যাবে এরকম ভাবার লোকেরও কিন্তু ছিল। কিন্তু বাংলাদেশের বোলাররা তাদের মাত্র ওইখানটাতে 37 রান যোগ করতে দিয়ে শেষ 4টা উইকেট তুলে নিয়েছে। সো বোলাররা কিরকম একটা কামব্যাক দিয়েছেন খেয়াল করে দেখুন। আবার যখন শেষ বিকালের কথাও যদি ওইখানটাতে ধরেন, শেষ বিকালেও তো বাংলাদেশের বোলাররা 3-3টা উইকেট ভারতের তুলে নিয়েছেন। 81 রানে 3 উইকেট ভারতের এই জায়গাতে নিয়ে হচ্ছে বাংলাদেশ দিনের খেলাটা শেষ করেছে এবং সেই 3টাও তো বিগ উইকেট, বিগ উইকেট। রোহিত শর্মা আউট হয়েছেন, তিনি হচ্ছে গিয়ে ওই যথারীতি তাসকিন, তিনি হচ্ছে গিয়ে ব্রেক থ্রুটা দিয়েছেন। রোহিত শর্মা কি বলে চলে কট বেহিন্ড হয়ে তিনি চলে গেছেন। তারপরে হচ্ছে গিয়ে যশস্বী জয়সওয়ালের উইকেটটা নিয়েছেন নাহিদ রানা, আর শেষ বেলায় গিয়ে মেহেদী হাসান মিরাজ উইকেট নিয়েছেন বিরাট কোহলির। হ্যাঁ, বিরাট কোহলির উইকেট নেওয়াটাতে সেই জায়গাটাতে একটুখানি কি বলে চলে ভাগ্যের একটাখানি ব্যাপার ছিল, হালকা একটা ব্যাপার ছিল। সেই ভাগ্যের ব্যাপারটাতেও মানে বাংলাদেশ সেইখানটাতে একটুখানি এজ পেয়েছে। কিভাবে? কেননা বাংলাদেশ ওইখানটাতে যেই হয়েছে যে বিরাট কোহলিকে যে তিনি হচ্ছে গিয়ে রিভিউটা নেননি, রিভিউটা যদি তিনি নিতেন তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন। কেননা তার যে ওই যে এলবিডব্লিউ তাকে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার ব্যাটে যে ইনসাইড এজটা হয়েছে সেইটা বিরাট কোহলি নিজেই আসলে বুঝতে পারেননি। যখন বিরাট কোহলি নিজেই এই জিনিসটা আসলে বুঝতে পারেননি, শুভমান গিলের সঙ্গে আলোচনা করে তিনি আর এলবিডব্লিউটা নেননি, ফলে এই জায়গাটাতে আমরা একটা লাকি ব্রেক পেয়েছি। কিন্তু তারপরেও যদি আপনি হিসাব করে দেখেন, আমাদের বোলাররা সকালবেলা যেরকম জান দিয়ে বোলিং করেছে, আমাদের বোলাররা বিকালবেলাও তেমনি জান দিয়ে বোলিং করেছে। আর মাঝখানের সময়টা আমাদের ব্যাটসম্যানরা নিজেদের জানটা দিয়ে চলে এসেছে, মানে তারা আত্মহত্যা করে চলে এসেছে। বাকি এইখানটাতে আমরা মাত্র 149 রানে অল আউট হয়ে গিয়েছি। ভারতের 7 নম্বর 8 নম্বর ব্যাটসম্যান অশ্বিন যারা যেভাবে ব্যাটিং করছেন, আমাদের কোনো ব্যাটসম্যান সেই রেসপন্সিবিলিটির জায়গাটাই আসলে নিতে পারেননি। আমরা ওই যে শুরুতেই ভারতকে ফার্স্ট সেশনে 11.2 ওভারে 1 ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে শেষ 4টা উইকেট তুলে নিয়েছে, কিন্তু লাঞ্চ আসতে আসতেই আমরা নিজের আবার 3 উইকেট হারিয়ে ফেলেছি। 26 রানে আমাদের 3টা উইকেট নিয়ে আমরা লাঞ্চে চলে গেছে। আমাদের সাদমানকে একেবারেই বোকা বানান হচ্ছে গিয়ে জাসপ্রীত বুমরা, তার বল ছেড়ে দিয়ে সাদমান বোল্ড হয়ে যান। জাকির হাসান তিনি একটা লাইফ পান, মানে
ভারত যদি রিভিউ নিত সিরাজের ওই বলটাতে তিনি এলবিডব্লিউ হয়ে যেতেন, কিন্তু তাতেও কোনো কাজের কাজ হয় না। একটু পরে গিয়ে তিনি নিজেই আউট হয়ে যান, বোল্ড হয়ে যান হচ্ছে গিয়ে আকাশদ্বীপের বলটাতে, এবং মমিনুল হক নেমেও একেবারে সেম ভাবেই হচ্ছে গিয়ে ওই আকাশদ্বীপের ডেলিভারিতে পরপর 2 বলে তিনিও আসলে আউট হয়ে গেলেন। ফলে আমরা লাঞ্চেই গেলাম, এই যে সকালটা এত সুন্দর শুরু করার পরে লাঞ্চে গিয়েও আমরা আসলে সেই ব্যাকফুটে চলে গেছি। আমরা মোমেন্ট অফ দ্য ডে কোটা ওই আলোচনার জায়গাটাতে আসলে করছি। আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন, তারপরে লাঞ্চের পরে যখন আমরা ফেরত এসেছি সেই জায়গাটাতে আমাদের হচ্ছে গিয়ে আরো 2টা উইকেট আমরা টপটপ হারিয়ে ফেলেছি। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এবং মুশফিকুর রহিম যার উপরে এত বড় ভরসা আমরা করি, অবশ্যই প্রতি ম্যাচে তো তিনি স্কোর করবেন না, প্রতি ইনিংসে তিনি রান করবেন না, কিন্তু তারপরে তিনিও যখন আউট হয়ে গেলেন 40 রানে বাংলাদেশের 5 উইকেট চলে গেল, এবং এইখান থেকে কামব্যাক করাটা কঠিন, নিঃসন্দেহে কঠিন। কিন্তু ভাই পাকিস্তানে গিয়ে কি আমরা 26 রানে 6 উইকেট হারানোর পর কামব্যাক করি নাই? এরপরে গিয়ে কি আমাদের একটা পার্টনারশিপ হয় নাই 150 রানের 165 রানের লিটন দাস এবং মেহেদী হাসানের মিরাজের? ফলে এইখানটাতে যখন আমাদের সাকিব আল হাসান ও লিটন দাসের পার্টনারশিপটা জমে গিয়েছিল, যখন তারা 50 ক্রস করেছিল জুটিতে, তখন কি সেই আশার জায়গাটা করাটা আমাদের বাড়াবাড়ি? আমাদের মনে হয় বাড়াবাড়ি। কারণ লিটন আর সাকিব যেভাবে আউট হয়েছেন, যেভাবে তারা তাদের উইকেটটা ছুঁড়ে চলে এসেছেন, এইটাকে ক্রিকেটীয় ব্যাটিংয়ের ব্যাটসম্যানদের আত্মহত্যা ছাড়া অন্য কোনো কিছু বলার কোনো উপায়ই নেই। লিটন দাস সুইপ করতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন, আবার হচ্ছে গিয়ে সাকিব আল হাসান তো রিভার্স সুইপই করতে গিয়েছেন, মানে একজন টার্নের এগেনস্টে সুইপ করতে গিয়ে আউট হলেন একটা মানে কি বলে চলে নিরীহ দর্শনে একটা বলে, আর আরেকজন রিভার্স সুইপ করতে গিয়ে তিনি তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। ফলে আমরা 100 রানের আগে 7 উইকেট হারিয়ে ফেললাম। আমাদের এই জায়গাটাতে তো আর ম্যাচের কোথায় আমরা থাকি? মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছেন, 27 রানে অপরাজিত ছিলেন, কিন্তু টেল এন্ডারদের নিয়ে আর কত চেষ্টা করবেন? 149 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেল। প্রথম ইনিংসে আমরা এখানটাতে 227 রানে ভারতের চেয়ে পিছিয়ে পড়লাম। ভাই একটা টেস্টের এক ইনিংসে 227 রানে পিছিয়ে পড়ার মানেটা তো আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। এই জায়গাটা থেকে কামব্যাক করা কি চারটিখানি কথা? আর ভারতের না কথা বলে কথা লাভ নেই, কারণ এখন সময়ে এই জিনিসটা অনেক বেশি, স্পেশালি এই শতাব্দীতে গত 10-15 বছরে বিশেষ করে হয়েছে যে ফলনে পড়লেও মোর দেন 50-60% ম্যাচে, আমার মনে 70%-এর বেশি ম্যাচেই ফলনটা আসলে ফোর্স করে না। বাংলাদেশকে চাইলেই ভারত আবার ব্যাটিংয়ে পাঠাতে পারতো, কিন্তু তারা সেটা না করে নিজেরা ব্যাটিং করেছে। কেননা 4th ইনিংসে মানে ওইখানটাতে হচ্ছে গিয়ে যেন ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য যে উইকেট ক্রমশ কঠিন হবে, সেই চ্যালেঞ্জটার মুখে বাংলাদেশকে ফেলতে চেয়েছে। ফলে আমি জানি না বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠালে আমরা হয়তো ইনিংসেই হেরে যেতাম এই ম্যাচটা, কিন্তু ভারত তাদের ওই জায়গাটা এনশিওর করতে চেয়েছে যে ম্যাচ সিচুয়েশন কি ডিমান্ড করে, তাদের ওই যে পুরা যে সামনে পুরো ক্রিকেট সিজনটা রয়েছে সেইটাও নিশ্চিতভাবে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড রয়েছে, এবং এই ম্যাচ সিচুয়েশন অনুযায়ী তাদের ব্যাটিং করাটাই যৌক্তিক। এখন সেই ব্যাটিং করতে নামার সময়ও কিন্তু আমাদের বোলাররা, যেটা আমি বললাম যে আবারও তাদের জান প্রাণ দিয়েই সবকিছু করেছে, 3-3টা উইকেট তুলে নিয়েছে। কোহলির উইকেটটা একটু লাকি ছিল, কিন্তু বাকি 2টা তো আসলে আমরা তুলে নিয়েছি। তারপরেও গিয়ে দেখা যাচ্ছে যে এইখানটাতে তারা আমাদের চেয়ে হচ্ছে গিয়ে ভারত এর মধ্যেই হচ্ছে গিয়ে মানে হিউজ যে লিডটা নিয়ে নিয়েছে, সেই লিডের ওই জায়গাটা থেকে আমরা কি 308 রানের লিড ভারত নিয়ে নিয়েছে। এখন কি আর এই ম্যাচে আমাদের ফেরার আর কোনো সুযোগ রয়েছে? আমাদের সেকেন্ড ইনিংসে ব্যাটিংটা ভালো করতে হবে, খুব ভালো করতে হবে, ভীষণ রকম ভালো করতে হবে। এখন যদি আমি মোমেন্ট অফ দ্য ডে বলি, এই যে আজকের এই সেকেন্ড ডেটার অনেকগুলো জায়গা কিন্তু রয়েছে। সেকেন্ড ডের মর্নিংয়ে এখানে তাসকিনের বোলিংটাকে বলতে পারেন, সেকেন্ড ডেতে গিয়ে মানে ভারতের ইনিংস ছেটে দেওয়ার মাধ্যমে হাসান মাহমুদ যে 5 উইকেট পেলেন সেইটাকে বলতে পারেন। কিন্তু আমার কাছে ভয় হয় কি যে এই দিনটাতে আমাদের শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাটাই অনেক বেশি প্রকট, এবং এইখানটাতে আমাদের লিটন এবং সাকিবের আউটটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে। আমি আরো স্পেসিফিক্যালি যদি বলি তাহলে সাকিব আল হাসানের আউটটা, কারণ লিটন আউট হলেন মাত্র, সাকিবও সেট ব্যাটসম্যান, তার রেসপন্সিবিলিটির জায়গাটা আরো অনেক বেশি থাকার কথা। ওই সময় তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বুটে লেগে ক্যাচটা তিনি দিয়ে দিলেন হচ্ছে গিয়ে উইকেট কিপারের কাছে। সাকিবের এইরকম হচ্ছে গিয়ে দায়িত্ব